উৎসব উদযাপনের শেকড়ে ছুটছে মানুষ। লঞ্চ, ট্রেন, বাসে নেই তিল ধারণের ঠাঁই, ফাঁকা হচ্ছে ঢাকা। অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি, ঈদে সবার সাথে আনন্দ করব। ঈদে তো এরকম একটা চাপ থাকবেই। লঞ্চে ইনশাআল্লাহ ভালোভাবেই যাওয়া যায়, স্বস্তিভাবে, যেমন হয়রানি নাই। আনন্দটাকে ভাগাভাগি করার জন্য বাড়িতে যাচ্ছি, খুবই ভালো লাগছে। টিকিট যার ভ্রমণ তার আসলে কতটার সাথে কাজের সাথে কথার মিল আছে। খুবই ভালো লাগছে, ট্রেনে ওইরকম ভিড় নেই। মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। নবীনগর চন্দ্রা মহাসড়কে যানজটে ভোগান্তি। তারপরে সিট নাই, গাড়ি ভাড়া অনেক বেশি, 200 টাকায় গাড়ি ভাড়া 500 টাকা নিতে। ডাইরেক্ট যাবো, এই ধরনের গাড়ি আমরা এখন পাইতেছি না, এটা আমরা ভোগান্তিতে ভুগতেছি। ছিনতাইকারী দৌরাত্ম্য মোকাবেলায় 3 স্তরের নিরাপত্তা, সাদা পোশাকে টহলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। যাত্রাপথে আপনারা সক্ষতা গড়ে তুলবেন না যার অ্যাডভান্টেজ নিয়ে সে আপনাকে বিপদে ফেলতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুমাতুল বিদার রাতে বরকতময় রজনীর সন্ধান। পবিত্র লাইলাতুল কদরে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণরা। সংযমের মাসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। কাল শি জিনপিং এর সঙ্গে বৈঠক। রোহিঙ্গা প্রত্যাবাসনে এশিয়ান নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান ডক্টর ইউনূসের। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করলেন আদালত। দলীয় সিদ্ধান্তের পর শপথ। 2020 সালের ভোটে কারচুপির মামলায় তাপসের পদ বাতিল। আওয়ামী লীগ আমলে নিপীড়িতদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা বললেন নাহিদ ইসলাম। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতন্ত্র হরণের অভিযোগ রিজভির। এবং গণহত্যার বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রের অভিযোগ। ট্রাইব্যুনালের কেউ তথ্য পাচারে জড়িত থাকলে ব্যবস্থার হুঁশিয়ারি। চানখারপুলে হত্যা মামলার তদন্ত শেষ। ঈদ উল ফিতরে টানা 9 দিনের ছুটি উদযাপনে বাড়ির পানে নগরবাসী। লঞ্চ, ট্রেন, বাসে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। নৌ রেলপথে বৃহস্পতিবার ভোগান্তি কম থাকলেও সন্ধ্যার পর গাড়ির জট তৈরি হয় সড়কে। নবীনগর চন্দ্রায় বেশ কয়েক ঘন্টার যানজটে দুর্ভোগে পড়েন যাত্রীরা। উৎসব উদযাপনে টার্মিনালে ঘরমুখী মানুষের সেই চিরচেনা ঢল। নেই কোনো অগ্রিম টিকিট কাটার ঝামেলা। স্বস্তিদায়ক যাত্রার জন্য দক্ষিণ অঞ্চলগামীদের ভিড় সদরঘাটের লঞ্চ টার্মিনালে, যেটি মানুষের ঢলে পরিণত হয় ইফতারের পর। তবে পর্যাপ্ত লঞ্চ আর ঈদের 3-4 দিন আগে বাড়ি ফেরার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা। সিট কোনোরকম অল্প একটু নিছি, মানুষ অনেক গাতাগাতি বেশি, তো অনেক কষ্ট করে যাচ্ছে। তারপরে যাইতেছি দেশের বাড়িতে ঈদ করার জন্য। হয়রানি নাই, ভোগান্তি কম আর কি। লঞ্চে খুব ভালোভাবে যাওয়া যায়। 29 রমজান আগামীকাল থেকে কিছুটা হলো চাপ বাড়তে পারে। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বৃহস্পতিবার সকাল থেকেই যাত্রীদের ভিড় ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। আগের বছরগুলোর মতো এবার সূচি বিপর্যয় না থাকায় ঘরমুখী মানুষের চোখে মুখে স্বস্তির ছাপ। টিকিট যার ভ্রমণ তার আসলে কতটার সাথে কাজের সাথে কথার মিল আছে। খুবই ভালো লাগছে, ট্রেনে ওইরকম ভিড় নেই। এদিকে গত কয়েকদিন সড়কে যাত্রীর চাপ কম থাকলেও বৃহস্পতিবার সন্ধ্যার পর গাড়ির তীব্র জট তৈরি হয় নবীনগর চন্দ্রা অংশে। কয়েক ঘন্টা গাড়ি আটকে থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তারপরে সিট নাই, গাড়ি ভাড়া অনেক বেশি, 200 টাকায় গাড়ি ভাড়া 500 টাকা নিতে। ডাইরেক্ট যাবো, এই ধরনের গাড়ি আমরা এখন পাইতেছি না, এটা আমরা ভোগান্তিতে ভুগতেছি। এদিকে ঈদ যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে টহলের পাশাপাশি মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশের 4000-এর বেশি সদস্য। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে যাত্রায় ভোগান্তি কমাতে খুলে দেওয়া হয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ। এ পথ ব্যবহার করে চট্টগ্রাম থেকে সরাসরি উত্তরবঙ্গে যাওয়া যাবে, আর এতে চাপ কমবে রাজধানীর ওপর। প্রকল্প পরিচালক জানিয়েছেন, ঈদ যাত্রা স্বাভাবিক রাখতে এই প্রকল্পের 48 কিলোমিটার রাস্তার মধ্যে ভোগড়া থেকে নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল পর্যন্ত 18 কিলোমিটার 4 লেন এক্সপ্রেসওয়ে দুপুরে সাময়িকভাবে চালু করা হয়েছে। সড়কটি উত্তরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে সংযুক্ত করবে। ভুলতায় ঢাকা সিলেট ও ভোগড়ায় সংযোগ ঘটাবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের।
পবিত্র শবে কদরের রাতে ইবাদত বন্দেগীতে সময় পার করছেন ধর্মপ্রাণরা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ বিভিন্ন মসজিদে নামাজ ও বিভিন্ন নফল ইবাদত পালন করছেন মুসল্লিরা। ইসলামী চিন্তাবিদরা বলছেন, হাজার মাসের চাইতেও উত্তম শবে কদরের রাত। পবিত্র রমজান মাসের শেষ দশকের রাতগুলোতে এই পবিত্র রাতের সন্ধান করতে বলেছেন তারা। মুসল্লিরা বলছেন, সারা রাত চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন তারা। এছাড়াও দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় করবেন দোয়া। এর রজনীতে আমাদের সকলের জন্য উচিত আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করা। বিশেষভাবে আমাদের দেশের মধ্যে যে সংকটময় পরিস্থিতি বিরাজমান আছে, এর থেকে উত্তরণের জন্য বিশেষভাবে প্রার্থনা করা। আল্লাহ পাক যেন উম্মতে মুহাম্মদীর সকলের জীবিত মৃত সকলের গুনাহ মাফ করে দেন, এভাবে আমি আল্লাহর কাছে চাইব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাওয়া হইল আমাদের বাংলাদেশের জন্য, সবার ভালোর জন্য চাবো এবং নিজের জন্য চাবো, মা বাবার জন্য চাইবো, আত্মীয় স্বজনের জন্য চাবো। তারাবি এবং লাইলাতুল কদরের ইবাদত করতে এসেছি। এখানেও সুন্দর পরিবেশ বজায় আছে। আমরা চাই সকল দুনিয়ার মুসলিম উম্মা যেন আল্লাহ তাআলা ভালো রাখে এবং সকলেই যেন যারা নির্যাতিত হইতেছে অন্য অন্য দেশে মুসলমান মা বোনেরা ভাইয়েরা সকলেই যেন শান্তি শৃঙ্খলভাবে চলতে পারে। চীনের বেইজিংয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান চীনের উপমন্ত্রী সান ওইডাও। আগামীকাল বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপল প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। 29 মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য দেবেন। প্রধান উপদেষ্টার বেইজিং সফরে 6 থেকে 8টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর আগে বুধবার বিকেলে 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে তিনি এই আহ্বান জানিয়েছেন। উন্নত সমৃদ্ধ এশিয়া গড়তে 4 দফা প্রস্তাব দিয়েছেন ডক্টর ইউনূস। এদিকে সাইডলাইন বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এক্সিম ব্যাংক অব চায়নার চেয়ারম্যান। আর গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে চীনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনে যোগ দেন বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়তে তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। এশিয়ার সব দেশের ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত উল্লেখ করে সম্মেলনে অর্থনৈতিক, বাণিজ্যিক, খাদ্য, কৃষি ও তথ্য প্রযুক্তি সহায়তা সহ যুব শক্তির সঠিক ব্যবহারের 4 দফা সুপারিশ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। In this changing world, the destinies of Asian countries are intertwined. We must chart a clear roadmap for a shared future and a shared prosperity. Asia must create a sustainable financial mechanism. Regional MDBs and similar institutions should lead this effort. We need reliable funds that address our challenges and meet our growing demands. বৈশ্বিক নিন্দার পরও গাজায় গণহত্যা অব্যাহত রয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, ফিলিস্তিন শুধুমাত্র মধ্যপ্রাচ্য কিংবা আরবের বিষয় নয়, এটা বৈশ্বিক সংকট। তেমনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লাখেরও বেশি রোহিঙ্গার চাপ বহন করতে হচ্ছে বাংলাদেশকে। এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে উল্লেখ করে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। The genocide in Gaza continues despite global condemnation. The crisis in Palestine is not just an Arab or a Muslim concern, it is a humanitarian issue. For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar.
বোয়াও সম্মেলনের পাশাপাশি বেশ কিছু সাইডলাইন বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কু ডঙ্কি, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনও রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওয়ারসোক সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বান কি মুন। এদিন এক্সিম ব্যাংক অফ চায়নার চেয়ারম্যান চেন হুয়াইহু প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগকারী চীনা প্রতিষ্ঠানগুলোকে সহায়তার আশ্বাস দেন। নাজমুস সালেহী, সময় সংবাদ। আদালতের রায়ের মাধ্যমে নতুন মেয়র পেল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন যুগ্ম জেলা জজ আদালত। 2020 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে করা মামলায় এই রায় দেওয়া হয়েছে। বাতিল করা হয় ফজলে নূর তাপসের মেয়র পদ। তবে ইশরাক হোসেন তার শপথের সিদ্ধান্ত দলের ওপর ছেড়ে দিয়েছেন। 5 বছর আগে হয় নির্বাচন, ক্ষমতায় বসলেন সরকার দলীয় প্রার্থীর নেতা, কিন্তু 5 বছর পরে এসে আদালতের রায়ে পাল্টে গেল পুরো দৃশ্যপট। বাতিল করা হলো তৎকালীন নির্বাচিত মেয়রের ফলাফল। ঢাকা দক্ষিণ সিটির নতুন মেয়র ঘোষণা করা হলো আরেক প্রার্থী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। 2020 সালের সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মামলা করেছিলেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। বৃহস্পতিবার সে মামলার রায় ঘোষণা করেন যুগ্ম জেলা জজ আদালত। ইশরাক হোসেনের আইনজীবীরা বলেন, আদালতের রায়ে শিগগিরই সরকারি গেজেট প্রকাশ করা হবে। পরে মেয়র পদে শপথ নিতে পারবেন ইশরাক। নির্বাচন কমিশন করতে গেজেট হবে এবং সেই গেজেটের মাধ্যমে ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ওসিরে মেয়র হিসেবে উনি শপথ গ্রহণ করবেন। দক্ষিণ সিটির মেয়র হিসেবে নিজের নাম ঘোষণার পর আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করেন ইশরাক হোসেন, কিন্তু দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই শপথ নেবেন বলে জানান তিনি। ন্যায় বিচার পেয়েছি, এটাই হলো আজকের মূল আমাদের বিষয়। এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। একপেশে নির্বাচনী ব্যবস্থার অপরাধে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবার বিচার দাবি করেন ইশরাক হোসেন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত 15 বছরে যারা ফ্যাসিস্ট সরকারের তাবেদার এবং আপোষ করে চলেছে তাদের কাছে 24 হয়তো স্বাধীনতা নয়। বিকেলে রাজধানী বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে আলোচনা সভায় তিনি বলেছেন, ভারতের সহায়তা নিয়েই শেখ হাসিনা ফ্যাসিবাদ বজায় রেখেছিল। শেখ হাসিনাকে ফেরত আনতে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সকল গুম খুনের বিচার দাবি করেছেন নাহিদ ইসলাম। একটি স্বাধীন পররাষ্ট্রনীতির মাধ্যমে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখারও কথা বলেন তিনি। প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক। তা আমরা যারা গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। 5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে আমরা এর আগেও স্পষ্ট করেছি যে সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। ভারত প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের সেই ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, আমরা সেটাকে কন্টিনিউ করতে চাই। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানী উত্তরখানের হেলাল মার্কেট এলাকায় গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন রিজভী। এ সময় তিনি বলেছেন, স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র হরণ করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে দেশের মালিক সেজে বসেছিল। পাশাপাশি ব্যাংক, বিমা ও বড় বড় প্রকল্পের আড়ালে অর্থ লুট করে দেশের বাইরে পাচার করেছে। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি একবার বলেন ডিসেম্বরে নির্বাচন, আবার বলেন জুনে নির্বাচন, কদিন আগেও বলেছেন। এই কথা আপনার, এটা শেখ হাসিনার মুখের সাজি। আপনার কথার সাথে কাজের মিল থাকতে হবে। যে ডিসেম্বরের কথা বলেছেন সেটা একবার মার্চে বলেন, একবার জুনে বলেন, এটা তো মানুষের কাছে, মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না। তো যাই হোক, মানুষের কাছে স্পষ্ট এবং সত্য অঙ্গীকার করে আপনি কবে নির্বাচন দেবেন সেটা জনগণের কাছে বলবেন। জুলাই আগস্ট গণহত্যার বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
তথ্য পাচারে প্রসিকিউশনের কেউ জড়িত থাকলে ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এদিকে জুলাইয়ে চানখারপুলের 7 জনকে হত্যা মামলা তদন্ত শেষ বলে জানিয়েছেন তাজুল ইসলাম। এখানে আসামির সংখ্যা 8 জন। একের পর এক তথ্য পাচারে বিব্রত অবস্থায় পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এই তথ্য পাচারের কারণে গ্রেফতারি পরোয়ানা জারির পর 22 জন আসামি পালিয়ে যায়। গোপন তথ্য কিভাবে ফাঁস হচ্ছে তার তদন্তও শুরু হয়েছে। ট্রাইব্যুনালের তথ্য ফাঁস ও গ্রেফতারের আগে আসামিদের পালানোর কথা স্বীকার করলেন খোদ চিফ প্রসিকিউটর। অর্ডারটা হওয়ার আগ পর্যন্ত কিন্তু কেউ জানতে পারছে না। অর্ডারটা যখন কোর্টে হচ্ছে তাৎক্ষণিকভাবে জানানো হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে জানানোর কাজটা অর্ডার হওয়ার সাথে সাথে এখান থেকে কোনো না কোনো জায়গা থেকে যাচ্ছে। ন্যাচারালি এই বিল্ডিংয়ের মধ্য থেকেই যাচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন রাজধানীর চানখারপুলে 7 জনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার তদন্ত শেষ হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। এটারও ফিনিশিং যে টাচ সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঈদের পরপরই সেটাও চলে আসবে আমাদের হাতে, আসলে সেটারও ফর্মাল চার্জ দাখিলের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। এদিকে শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির তদন্ত প্রতিবেদন ঈদের পর ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানালেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। একই সঙ্গে 28 এপ্রিলের মধ্যে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন চেয়েছেন ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বন্যহাতির আক্রমণ থেকে রক্ষায় চট্টগ্রামে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। আন্দোলনকারীরা জানিয়েছেন গত 6 বছরে পাহাড় থেকে নেমে আসা বন্যহাতির আক্রমণে আনোয়ারা, কর্ণফুলী আর বাঁশখালীতে 19 জন মারা গেছেন। এ নিয়ে প্রশাসন বারবার পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিবাদে বৃহস্পতিবার ভোর থেকে কর্ণফুলী উপজেলার KEPZ এলাকায় মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন এলাকাবাসী। এতে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখী মানুষ। পরে প্রশাসনের আশ্বাসে 5.5 ঘন্টা পর কর্মসূচি স্থগিত করেন বিক্ষোভকারীরা। একক মাসের হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে চলতি মাসে। প্রথম 26 দিনে এসেছে $294.50 এর আগে একক মাসের হিসেবে সর্বোচ্চ আয় এসেছে গেল ডিসেম্বরে $263.88 প্রবাসীরা বলছেন হুন্ডির দৌরাত্ম্য কমার পাশাপাশি বিভিন্ন অ্যাপের মাধ্যমে নিরাপদে আর সহজে অর্থ পাঠানোর সুযোগে বাড়ছে প্রবাসী আয়। চলতি মাসের প্রথম 26 দিনে দেশে প্রবাসী আয় এসেছে $294.50 যা একক মাসের হিসাবে এখন পর্যন্ত দেশের ইতিহাসের সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের প্রত্যাশা এ মাসে প্রথমবারের মতো $300 কোটি ছাড়াবে প্রবাসী আয়ের হিসাব। এই মার্চ মাসে $3 বিলিয়ন উপর হয়তো রেমিটেন্স আসবে। গড় হিসাবে চলতি মাস শেষে প্রবাসী আয়ের হিসাব দাঁড়ায় $350 কোটি বেশি। এর আগে একক মাস হিসেবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে গেল ডিসেম্বরে $263.88 আর ফেব্রুয়ারি পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম 8 মাসে গড়ে $231.11 করে প্রবাসী আয় দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। তারা বলছেন ব্যাংকের পাশাপাশি বিভিন্ন অ্যাপের মাধ্যমে স্বজনদের কাছে অর্থ পাঠানো সহজ হয় বেড়েছে প্রবাসী আয়ের প্রবাহ। টাকা পাঠাইছি আমার ফ্যামিলি আগের মতো এখন আর সেই ব্যাংক দেউলিয়া হয়ে যাবার ভয় নাই, তাই নিশ্চিন্তে সবাই রেমিটেন্স দেশে পাঠাতে পারি। ট্যাপটপ সেন্টারের মাধ্যমে খুব সহজে অল্প সময়ের ভিতরে টাকা পাঠাতে পারছি। আমরা জানে খবর পাচ্ছি দেশে এবার মানুষ বেশি বেশি টাকা পাঠাচ্ছে। আশা করি এই ধারা অব্যাহত থাকবে। হুন্ডির দৌরাত্ম্য কমায় উৎসবের আগে প্রবাসী আয়ের পালে এমন হাওয়া লেগেছে বলে মনে করে প্রবাসী আয় পাঠানোর সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো। প্রচুর রেমিটেন্স গিয়েছে এই বছর ঈদ উপলক্ষে এবং আমাদের কিন্তু নতুন নতুন হাজার হাজার ইউজার তৈরি হয়েছে। বলতেই পারি যে প্রবাসীরা কিন্তু এক ধরনের প্রাণ খুলে এবার দেশে রেমিটেন্স পাঠিয়েছেন। প্রথমবারের মতো কোনো অর্থবছরের প্রথম 9 মাসের মধ্যে 8 মাসেই $200 কোটি বেশি করে প্রবাসী আয় দেশে আসার রেকর্ডও হলো এবার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। কেউ কিনছেন পোশাক পরিচ্ছদ, কেউ বা ঘর সাজানোর সামগ্রী। বিক্রি বাড়ায়, এতে খুশি বিক্রেতারাও। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই খুশির অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক, জুতা, প্রসাধনী, অলংকারের মতো নানা পণ্য।
তাই তো রমজানের শেষ দিকে ঈদ কেনাকাটায় ব্যস্ত সব বয়সী মানুষ। 2টা 3 পিস কিনেছি, বাচ্চার জন্য ড্রেস কিনছি, হাজবেন্ডের জন্য কিনতে আসছি। পোশাকের সাথে একটু মিলিয়ে টুকিটাই কয়েকটা জিনিস কিনছি। বাবা মায়ের হাত ধরে শিশুরা এসেছে পছন্দ মতো জামা জুতা কিনতে। আমি ঈদের প্যান্ট শার্ট কিনেছি, দুটোও কিনবো, জামা, প্যান্ট, জিন্সের প্যান্ট, জুতা। এবার রমজানের বেচা বিক্রিতে খুশি বিক্রেতারাও। এবছরে বেচা কেনা যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। এবার আলহামদুলিল্লাহ অন্য বারে থেকে খুব ভালো বেচা বিক্রি হয়েছে। ঈদ কেনাকাটার এমন ভিড় চাঁদ রাত পর্যন্ত থাকবে বলে আশা বিক্রেতাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।